কর্পোরেট শোতে ছোট ড্রেস পরি, প্রশ্ন করে আপনার রেট কত। কফির ডেট আলাদা, আর গিভ এন্ড টেক মানি হচ্ছে তোমার সাথে আমার অন্য একটা সম্পর্ক। এটা আমার কাছে ডাল ভাত। প্রথমে তো তারা কফি খাওয়ার জন্যই ডাকবে, পরবর্তীতেই না আস্তে ধীরে কথা শুরুটা করে কফি দিয়ে, তাই তো? আর কেউ কেউ আছে প্রথমেই বলে যে না আমি তোমাকে চাই। কি রকম চাওয়া তাদের? আপনার সাথে ঘোরাফেরা করতে চায় এরকম? না, ঘোরাফেরা না, তারা রুম ডেট করতে চায়। সুগার ডেডিরা করে, তার সাথে সাধারণ মানুষরাও করে। তার সবথেকে বেশি করে প্রবাসীরা। 2 রাতে 2 প্রোগ্রামের জন্য আমি হচ্ছে 5.5 লক্ষ টাকা নিয়েছি। ক্রাউডে আমাকে বলছে আপনি কি আমাদেরকে মদের প্যাক বানিয়ে খাওয়াবেন না? টর্চার করে, আমাকে অনেক মারধর করে, আমাকে ওয়াশরুমে আটকায় রাখে। সিঙ্গেল, বাট আমি এখন হচ্ছে আমার ফ্যামিলি চাচ্ছে আমাকে বিয়ে দিতে, তো হয়তো ভেরি সুন আমি বিয়ে করে ফেলবো। ব্রাজিলকে সাপোর্ট করি, কিন্তু আমার ছেলেকে ব্রাজিলের একটা জার্সি পরিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়েছি। Hello everyone, this is Tanvir Hussain from Bangla News 24 and welcome to Spotlight. Right now, right here with me, she is none other than the talented DJ Naira. Hello Naira, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজকের এই শোতে আপনাকে পেয়ে আমার একটু বেশি ভালো লাগছে। এটার রিজন হচ্ছে আজকে বেশ কিছুক্ষণ সময় আপনার সাথে নাচানাচি করা যাবে। নাচানাচি করার তো প্লেস না, আসলে কথায় আমি নাচাইতে পারি। কথায় নাচাতে পারেন? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় যে রিসেন্টলি আপনি কথা দিয়ে সোশ্যাল মিডিয়া নাচিয়ে অলরেডি ফেলেছেন। দ্যাটস ওয়াই ডিজে নাইরা এই সময়টাতে একটা ব্র্যান্ড, রাইট? ইয়েস। কিন্তু আমি একটু জানতে চাই যে ডিজে আসলে কি, বা ডিজেদের কাজ কি? ডিজে মিন্স হচ্ছে ডিস্ক জকি। আর ডিজেদের কাজ হচ্ছে আমাদের কাছে একটা প্লেয়ার থাকে, সেই প্লেয়ারের মধ্যে পেন ড্রাইভে আমরা রেকর্ড বক্স করে হোক বা বিভিন্নভাবে আমরা গান কালেক্ট করে থাকি। সেই গানগুলো আমরা বিভিন্ন রিমিক্স আকারে মানুষের সামনে, অডিয়েন্সের সামনে প্লে করি, মানুষকে মজা দেই, মানুষ এনজয় করে, ডান্স করে। এটাই হচ্ছে ডিজেদের কাজ। নিজেরা কি গান গাওয়া হয় না ওই সময়টাতে? আমরা তো গান গাই না, আমরা চিয়ার আপ করি, আমরা মাইক্রোফোনে চিয়ার আপ করি। আচ্ছা, আমরা সাধারণত মানুষের কিউরিয়াসিটি থাকে যে শহরগুলোতে আমরা দেখি যে নাইট ক্লাব থাকে, তারপর হচ্ছে ডান্স ক্লাব থাকে। ওই নাইট ক্লাব, ডান্স ক্লাবের চেয়ে ডিজে পার্টি এটা কিভাবে আলাদা? মানে এটার মানে ক্যাটাগরি কি বা ফিচার কি এটার? নাইট ক্লাব জিনিসটা আর ডান্স ক্লাব দুইটাই তো একই জিনিস। দুইটা একই জিনিস বলতে ওই জায়গাটাতে দেখা যায় কি বার থাকে। আর আমরা যে শোটা করি সেটা হচ্ছে কর্পোরেট শো, বিয়ে, গায়ে হলুদ, বার্থডে, ওয়েব পুল, ব্র্যাক ডে, এগুলো করি আমরা। সেই সেক্টরটা আলাদা। আর নাইট শো যেটা হয় বা ক্লাবিং যেটা হয় সেখানে হচ্ছে বার থাকে, ওই শোটা আলাদা, ওটা টোটালি ডিফারেন্স। ওই শোটা আমি করি না এখন আর। ডিজে মানে ডিজেদের এই যে ইন্ডাস্ট্রিটা, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে সাধারণ মানুষের অনেক ধরনের কিউরিয়াসিটি থাকে। তো ডিজে ইন্ডাস্ট্রি মানে সাধারণ মানুষ কি মনে করে এই ইন্ডাস্ট্রিটাকে আসলে? অনেক নোংরা মনে করে। নোংরা মনে করে? এটার কারণ নোংরা কি মনে আসলে? করে, আমাকে প্রতিনিয়তই ফোন করে বলে আল্লাহর পথে চলে আসো, হেদায়েত দান করুক তোমাকে, এটা করুক সেটা করুক। বাট তারা এটা বুঝে না, এন্ড অফ দ্য ডে একটা ডিজে ছাড়া একটা প্রোগ্রাম জমবে না। সিঙ্গাররা যতটুকু জমাতে পারে তার থেকে 3 গুণ বেশি জমাতে পারে একটা ডিজে। তার থেকে মোস্ট ভালো পারে হচ্ছে ফিমেল ডিজে। বাংলাদেশে এখন ফিমেল ডিজেরাই রাজত্ব করছে। মানে মানুষ, মানে এটা একটা তো রিজন আছে, তাই হ্যাঁ। না? যে এই ইন্ডাস্ট্রিকে কিংবা হচ্ছে ডিজেদেরকে মানুষ নোংরা মনে করার তো একটা রিজন আছে। এটা কেন তারা মনে করে, বা তার কোনো ভুল ধারণা আছে, বা আপনার পার্সপেক্টিভ থেকে কি বলবেন? আমি 2টা অপশন বলবো। সেটা হচ্ছে ভুল ধারণা মানুষের আছে, ডিজে মানে নোংরামো একটা জিনিস মনে করে। কারণ ডিজে পার্টিতে অনেক বেশি মানুষ ড্রিঙ্কস করে, অনেক কিছু খায়, ড্রাগস নেয়, সো ওটার জন্য নোংরামো মনে করে। আর হচ্ছে কিছু ডিজেরা আছে যেটা হচ্ছে নোংরামো করে, তাদের চোখের সামনে সেগুলো পড়েছে, তারা দেখেছে, এই জন্য দেখা যায় কি আমাদেরকেও সেম জিনিসটাই মনে করে। আবার দেখা যায় আমরা অনেক কর্পোরেট শোতে ছোট ড্রেস পরি। ডিজেটা হচ্ছে বাইরের দেশে একটা কালচার, একটা ট্রেন্ড। সেই ট্রেন্ডটা আমরা ফলো করে বাংলাদেশে চলছি। আর ওই ট্রেন্ডটা ফলো করতে গেলে আপনাকে ছোট ড্রেস পরতেই হবে। মানে এই ছোট ড্রেস পরার কারণে কি মানুষ নোংরা মনে করে ব্যাপারটা? অনেক সময় ওটাই মনে করে ছোট ড্রেস পরছি মানে নোংরামো করছি। আসলে ছোট ড্রেস পরলে যে নোংরামো করা হচ্ছে তা কিন্তু না। যারা বড় ড্রেস পরে শো করছে তারা কিন্তু আমার থেকে 3 গুণ বেশি নোংরামো করছে। মানে এটা কিভাবে, বা হচ্ছে আপনি এতটা শিওর কিভাবে যারা হচ্ছে বড় ড্রেস আসলে আমি তো সেম গোয়ালেরই গরু। আচ্ছা, সো আচ্ছা। আমি তো জানবো আমার ইন্ডাস্ট্রিতে কে কি করছে। আর আমার তো এটা জানাটা স্বাভাবিক, আমি তো জানবই, কারণ আমার অনেক হেটার্স আছে। সো ওইটার কারণে দেখা যায় কি জানতেই হয় কে কি করে না করে, এগুলো খোঁজ খবর রাখতেই হয়। মানে নিয়মিত আপনি খোঁজ খবর রাখেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই খোঁজ খবর আচ্ছা। রাখতে হয়। মানুষ ধরে নিছে যে এই ডিজি ইন্ডাস্ট্রিটা
একটা নোংরা প্লেস। আপনি বলছেন যে মানুষের ধারণা আছে এরকম, কিন্তু কিছু, কিছু আছে যে কিছু নোংরামি আছে। হুম। ওইটা আসলে কিরকম ধরনের নোংরামি? বা আপনি কখনো এরকম কোনো কিছু ফেস করেছেন কিনা? আসলে নোংরামি বলতে কিছু ক্রাউডের সমস্যা আছে। কিছু ক্রাউড দেখা যায় এসে ডিজেকে অফার করে হুম, যে ড্রিংকস এর অফার করে অথবা রুম ডেটের অফার করে। হুম। অনেক ডিজে আছে তারা চলে যায়। যার কারণে নোংরা মনে করে। আর আমরা যারা যাই না তাদেরকেও নোংরা মনে করে। যারা যায় তারা তো নোংরাই, আর আমরা যারা যাই না তাদেরকেও নোংরা মনে করে। মানুষ এজন্যই হচ্ছে মানুষের মধ্যে একটা ২ রকমের একটা মনোভাব চলে এসেছে। যে অনেকে মনে করে যে না ডিজেটা মানে ভালো, অনেকে মনে করে ডিজে মানে খারাপ। যারা যায় তাদের আসলে অ্যাডভান্টেজটা কি? টাকা পায়, আচ্ছা, টাকার জন্য যাচ্ছে। কিরকম? মানে একটা তো আছে যে একটা অ্যামাউন্টের একটা ব্যাপার আছে যে হ্যাঁ, এরকম অ্যামাউন্ট হলে তারা হচ্ছে যায়। আমি আসলে এই ব্যাপারে বলতে পারবো না, কারণ আমার সাথে এই জিনিসটার কোনো কানেক্টিভিটি নাই। আমি খুব দূরে থাকি। ওই যে আমি আপনাকে কিন্তু ইন্টারভিউর আগেই বলেছিলাম যে দেখা যায় ৮০% শো কিন্তু আমি অনেক সময় ছেড়ে দেই, 20% শো আমি করি। যে শোগুলোতে গিভ অ্যান্ড টেক থাকে সেটাতে আমি যাই না। আমি 20% শো করি যেটাতে গিভ অ্যান্ড টেক ছাড়া। ৮০% শোতে গিভ অ্যান্ড টেক থাকে। হ্যাঁ, থাকে। কারণ বাংলাদেশে এখন প্রচুর ডিজে, প্রচুর ফিমেল ডিজে। আর কেউ, কেউ আছে যারা ডান্সার, বারে ডান্স করে, তাদেরকে ধরে, ধরে এনে অশিক্ষিত মেয়েদেরকে ধরে, ধরে এনে তারা ডিজে বানিয়ে দিচ্ছে। তারা কি জানবে তাহলে? তারা কি শিখবে? মানুষকে কি দেখাবে? তারা শুধু ফ্লোরে গিয়ে ডান্স করতে পারে, আর হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি অফার করে তাদের সাথে চলে যেতে পারে। এছাড়া তাদের আর কিছু করার নাই। গিভ অ্যান্ড টেকে তো অনেক ধরনের ক্যাটেগরি থাকে। যেমন হচ্ছে হয়তোবা কফি খাওয়ার কথা বলে বা হচ্ছে কফি খাওয়ার কথা গিভ অ্যান্ড টেকে আসবে না। আচ্ছা ওকে। তাহলে ওটা আলাদা। আচ্ছা ওকে। কফির ডেট আলাদা। আর গিভ অ্যান্ড টেক মানেই হচ্ছে তোমার সাথে আমার অন্য একটা সম্পর্ক। মানে কিরকম সম্পর্ক থাকে গিভ অ্যান্ড টেকের মধ্যে? গিভ বা অ্যান্ড টেক মিনস এটা কারা করে আর কিরকম ধরনের থাকে? এটা এজেন্সির লোকেও হতে পারে, এটা ক্রাউডের মধ্যেও কেউ হতে পারে, আবার নর্মাল যে আমরা গায়ে হলুদের শোতে যাই সেই ক্লায়েন্টও হতে পারে, আবার হচ্ছে কি বলে যেই রিসোর্টে প্রোগ্রাম করতে গিয়েছে তারা ওই রিসোর্টের কোনো ম্যানেজারও হতে পারে। সো এটা আমি বলতে পারবো না, কিন্তু তাদের পছন্দ হয় তারাও চলে যায়, তারাও নিয়ে যায়। তাদের এই তাদের গিভ অ্যান্ড টেকে মধ্যে একটা এরকম যে কানেকশন। ঘোরাফেরা হয় এরকম কিছু? নট অনলি ঘোরাফেরা, তাদের মধ্যে অনেক কিছুই হয়। মানে অনেক কিছু বলতে কি আসলে? এইগুলো আসলে আমি কি বলবো, এইগুলো বল না আপনি বলছিলেন যে আপনি হচ্ছে আমি একই আসলে গোয়ালের গরু। আমি দ্যাটস বলি ওয়াই। আমি একই গোয়ালের গরু এই জন্য বলেছি কারণ আমি একই ইন্ডাস্ট্রির লোক। হ্যাঁ। তো সবাই আমাকে একটাই জিনিসের জন্যই একটু বকা দেয়, সেটা হচ্ছে তুমি প্রকাশ্যে গিয়ে কেন এসব বলো। আমি বলি এটার জন্যই যাতে এই জিনিসটা অফ হয়ে যায়। আমি চাই না আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে খারাপ কিছু বলুক। আমার বলার একটাই রিজন যাতে এগুলা কেউ না করে। যত বেশি করবে তত বেশি বলবো, তত বেশি আমাদের ইন্ডাস্ট্রি নষ্ট হবে। কারণ মানুষ তো দেখছে। লাইক আমি আমার শোরই কথা বলি। আমি শরীয়তপুরে শোতে গিয়েছি গায়ে হলুদে। ওখানে যাওয়ার পরে ক্রাউডে আমাকে বলছে, "আপনি কি আমাদেরকে মদের প্যাক বানিয়ে খাওয়াবেন না?" হোয়াট? সো আমি বলি, "এটা কোন ধরনের কথা?" বলে, "না, এর আগে এক ডিজে এসেছিল, নামটা বললাম না। ডিজে এসেছিল, সে আমাদেরকে প্যাক বানিয়ে খাওয়াইছে।" মানে ডিজারা এগুলো করে মানে সাধারণত? যে ডিজে গেছে সে করছে। এরপর আমি তাকে বললাম, "ভাইয়া সরি, তাহলে আমি আপনার শো করব না। আমার পেমেন্টও লাগবে না, আমি চলে যাব।" প্লেয়ার আটকায় দিছে। বলছে শো শেষ করে যেতে হবে। তা এখন শরীয়তপুর গেছি, এখন আমার তো আসার কোনো স্কোপ নাই। আমার গাড়ি আটকায় দিবে। তো শো শেষ করে আসি। শোর মধ্যে অনেক ঝামেলা করছে তারা। আগে যে ডিজে আপু আসছিল সে তো আমাদের সাথে ফ্লোরে ডান্স করছে। তাকে আমরা প্রচুর টাকা দিছি, টিপস। তো আমি বলছি, "ভাই আমার টিপসের দরকার নেই। আমি সোনারগাঁতে যদি প্লে করি আমার মাথার উপর টাকা দেয়। আমি সেই টাকাই নেই না। আমি মানুষকে দিয়ে দেই। আর আপনারা আমাকে এই শোতে এসে আপনি এভাবে ইনসাল্ট করতেছেন। আমি তো আপনাদের গেস্ট।" তো আমার নিজের চোখে দেখা এরকম অনেক এক্সপেরিয়েন্স আছে যেগুলো আমি বললেই খারাপ হয়ে যাই, বললেই খারাপ হয়ে যাই সবার কাছে। ফাইনালি সেখান থেকে কিভাবে আসতে পেরেছেন? বা ওদের সাথে কিভাবে মানে ডিল ওদের করেছেন? সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তারপরে 3:30 বাজে শো শেষ করি। যেখানে আমার শো শেষ করার কথা ছিল 1টায়। সেখানে 3:30 পর্যন্ত আমার বাজাতে হইছে। বাজিয়ে তারপরে শেষ করে আমি গাড়ি নিয়ে যে মুভ করছি, এদের শরীয়তপুরকে সালাম দিয়ে আসছি। এরপর আর শরীয়তপুরে শো করি নাই। এই ডিজে ইন্ডাস্ট্রিতে নট অনলি শরীয়তপুর, এরকম কিন্তু অনেক জায়গাতে গিয়ে আমি ফেস করে আসছি। অনেক ডিজেরাই এগুলা করে, ফিমেল ডিজেরা করে। যার কারণে এগুলা দেখা যায় আমাদের সাথেও এগুলো ফেস হয়। এজন্য কিছু দেখবেন যে আমি পেজে পিন পোস্ট করে দিয়েছি যে কনভেনশন হল, রিসোর্ট, রেস্টুরেন্ট ছাড়া আমি শোর বুকিং নিব না, বিকজ অফ আমার প্রাইভেসি, সিকিউরিটি। কারণ এসব জায়গায় তারা আমাকে আটকাতে পারবে না। বাসা বা বাসার সামনে ছাদের উপরে গেলে, প্রোগ্রামে গেলে তারা আমাকে আটকে ফেলতে পারবে ইজিলি।
কিন্তু এই যে ইন্ডাস্ট্রির মানুষ ছাড়াও আপনাদেরকে অনেকেই মেসেজ করে। রিসেন্টলি অনেক কথাবার্তা শোনা যাচ্ছে ডিজেদের ব্যাপারে, বা ডিজেদেরকে মেসেজ করে, গুলশান বা নানা জায়গা থেকে মেসেজ করে, বা নানা ধরনের অফার করে। তো আপনি এরকম ধরনের ফেস করেছেন কিনা? আমার তো এটা প্রতিনিয়ত এটা আমার কাছে ডাল ভাত। প্রতিদিন আমার কাছে অনেক মেসেজ আসে, মিনিটে মনে হয় 100+ মেসেজ আসে। মানে এরকম আর কিরকম ধরনের মেসেজগুলো তারা ফেস করে দেয়? আমার সাথে কফি খেতে চাই। আমি যখন এখানে ড্রেসিং রুমে বসা ছিলাম তখন আমার কাছে মেসেজ এসেছে যে কফি খেতে চাই। তা আমি দেখা গেল একটা দুটা কথা বলে তাদেরকে ছেড়ে মানে ব্লক করে দিই। আর মানে এটা কি কফি মানে কফি খাওয়াতেই থাকে এরকম ধরনের অফার, নাকি আরো ডিফারেন্ট কোনো কিছু না থাকে? প্রথমে তো তারা কফি খাওয়ার জন্যই ডাকবে, আচ্ছা। পরবর্তীতেই না আস্তে ধীরে মানে কথা শুরুটা বলবে। করে কফি দিয়ে, হ্যাঁ, তাই তো? আর কেউ কেউ আছে প্রথমেই বলে যে না আমি তোমাকে চাই, আচ্ছা। এরকম কিছু আছে। তো প্রতিনিয়ত আসে, অফার মানে আসে। কিরকম চাওয়া তাদের? আপনার সাথে ঘোরাফেরা করতে চায় এরকম কোনো না কিছু? ঘোরাফেরা না, তারা রুম ডেট করতে চায়। মানে ডিরেক্ট অফার করে এগুলা? এরকম ডিরেক্ট অফার করে। শুধু আমার কাছে না, বাংলাদেশে যত ফিমেল ডিজে আছে প্রমিনেন্ট, হুম। সবাইকে এই টাইপস এর অফার করে যে চলো যাই, রুম ডেট করি, এটা করি, সেটা করি, এগুলো বলে। মানে এটা অফারটা যে করে এটা আসলে কারা করে? মানে কোন ক্যাটাগরির মানুষরা করে অফারগুলো? এটা কোনো ক্যাটাগরি নেই, যার যাকে ভাল লাগে তাকেই অফার করে। মাঝে মধ্যে এরকম শোনা যায় যে এই পার্সনগুলো সাধারণত একটু গোল্ড ডিগার হয়, কিংবা হচ্ছে যাদেরকে আমরা সাধারণত সুগার ডেডি বলা যায়, কিংবা গুলশান বলেন এরকম ধরনের পার্সন। সুগার ড্যাডি আসলে যে ব্যাপারটা সুগার ড্যাডিরা করে, তার সাথে সাধারণ মানুষরাও করে, তার সব থেকে বেশি করে প্রবাসীরা যারা দেশের বাইরে আছে। আচ্ছা। তারা বেশি করে, কারণ তাদের কাছে আসলে বিনোদনের কোনো কিছু নাই। তারা যখন একটা সুন্দর মেয়েকে দেখে, হঠাৎ করে পপুলার হইছে, বা হঠাৎ করে একটা টিভি চ্যানেলে বারবার তাকে দেখা যাচ্ছে, সে অনেক নাচানাচি করতেছে, ছোট ড্রেস পরে, আচ্ছা। দেখি তাকে একটা খোঁচা দিয়ে দেখি, সে যদি আমার সাথে একটু কথা বলে, একটু ভিডিও কলে কথা বলে, তার সাথে যদি একটু ডেট করতে পারি, এই টাইপসের জিনিসগুলো তারা একটু চায়। ডিজেরা কি এগুলা করে সাধারণত? আমার জানা মতে করে না, কিন্তু বাকিদের ব্যাপার তো তারা ভালো বলতে পারবে। এরকম কি হয় যে প্রবাসীরা যারা হচ্ছে খুব টাকা পয়সা আছে, তারা একদম যাওয়া আসার খরচ সহ নিয়ে যেতে চায়, এরকম কি হয়? এরকম কোনো হ্যাঁ ঘটনা? হয়তো, আর অনেকেও চলে যায়। মানে আপনি কি এরকম ধরনের অফার পেয়েছেন, বা এরকম অনেক পাই, অনেক পাই। আর গিয়েছে এরকম মানুষকে চিনেন আপনি? গিয়েছে বলতে আমি তো এটা বলতে পারবো না তারা অফারে গিয়েছে নাকি তারা নিজের টাকায় ঘুরতে গিয়েছে, বাট প্রত্যেকটা ডিজেই তো দেশের বাইরে ঘুরতে যাচ্ছে। এখন কে কিভাবে যাচ্ছে এটা তো আমার বলার সাধ্য নেই। আচ্ছা, সাংবাদিকরা রিসেন্টলি আপনাকে নানা ধরনের প্রশ্ন কিন্তু করে। হ্যাঁ। যেমন যেহেতু ডিজে, তাদের একটা টাকা পয়সার একটা ব্যাপার থাকে, যে প্রচুর টাকা ইনকাম করা হয়, এবং আপনিও অনেক টাকা ইনকাম করেন যতদূর জানি। আসলে সাংবাদিকরা রেগুলার এই প্রশ্নগুলা করে, আপনি এগুলো কিভাবে ফেস করেন? আমি আমার তো মানে কি বলবো, মাঝে মধ্যে আমি তাদেরকে ফার্স্টেই বলে দেই, ভাই প্লিজ সুগার ড্যাডি নিয়ে কোশ্চেন করবেন না, কত টাকা ইনকাম সেটা জিজ্ঞাসা করবেন না, তারপরে কত টাকা ইনকামওয়ালা ছেলেকে বিয়ে করব এই টাইপসের কোশ্চেন করবেন না, এই টাইপসের কিছু কমন কোশ্চেন আমি তাদেরকে করতে মানা করে দেই। আচ্ছা, মানে এগুলো খুব পার্সোনাল কোয়েশ্চেন, মানে বিরক্তকর। মানে এত আজকে বেশি অ্যানসার করেছেন অনেক এইজন্য? বেশি এটা নিয়ে কথা বলে। আচ্ছা। মানে যে ইন্টারভিউতে যাই, লাইক আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেলাম, সেখানেও জিজ্ঞাসা করবে যে আপু আপনি কত লক্ষ টাকার একটা ছেলের ইনকাম থাকলে আপনি বিয়ে করবেন। তো আমি একটা অ্যাওয়ার্ডে গিয়েছি, ওখানে আমার অ্যাওয়ার্ড নিয়ে কোশ্চেন করেন, কেন অ্যাওয়ার্ডটা পেয়েছি বা কেন পাচ্ছি, নেক্সট কি অ্যাওয়ার্ড আছে, আমি নেক্সট কি কাজ করব, বা মুভিতে ইচ্ছা আছে কিনা, এগুলো নিয়ে কোশ্চেন করুক। এগুলোর বাইরে গিয়েও এমন এমন কোশ্চেন করে, আপনি হিরো আলমের সাথে মানে মুভি করতে চান? আরে ভাই, এটা তো মাথায় আসে না এই ব্যাপারটা। তারা এরকম অনেক উদ্ভট কোশ্চেন করে, সো ওগুলো দেখা যায় অনেক সময় ইগনোর করি, অনেক সময় দেখা যায় বলি যে ভাই আমি ইন্টারভিউ আর দিব না। কিন্তু শেষ। প্রশ্ন করার কিন্তু কারণ থাকে, কারণ জেনারেল পিপল তো জানেন আসলে আপনার কত টাকা ইনকাম করেন, না তাদের একটা কিছু ধারণা থাকে যে আমি শোতে বলি, এরকম টাকা নেয়। আপনি কিন্তু আপনি নিজেও জানেন যে অ্যাওয়ার্ড শো গুলাতে 80% মানে কি বলে এটার নাম, ভালো সাংবাদিক থাকলেও 20% হলুদ সাংবাদিক থাকে, আচ্ছা। তারাই কিন্তু ওলটপালট কোশ্চেন গুলা করে। এখানে কিন্তু আপনাদের একটা কারেকশন আছে। যে মানে যে কেউ যখন আপনাদের সামনে হচ্ছে ওই মানে মাইক্রোফোন নিয়ে আসে, আপনারা তখন সেটা অ্যান্সার করতে চান। আপনারা যাচাইও করেন না কিন্তু যে আসলে কোন মিডিয়া আসছে, কারা আসছে, না আমি professionalism আছে যাচাই কিনা। বাছাই করেই দেই, কিন্তু অনেক সময় কি হয়, আমি বলি এমপিবি বা সাহসী কণ্ঠ, এরা কিন্তু ভালো নিউজ প্রচার করে। তো তাদের কিছু নিউজ, আমার কিছু নিউজ ছিল, সেগুলাকে ক্রপ কাট করে করে নিয়ে নিয়ে তারা হচ্ছে তাদের ভিউ ব্যবসা করছে, তারা ইউটিউবে ছাড়ছে বা পেজে ছাড়ছে, তো এগুলো করে, সেগুলো আলাদা। আর হচ্ছে ফাঁকে তালে কে কোত্থেকে ভিডিও করে নিয়ে যে ছেড়ে দিচ্ছে সেটা আপনি বলতে পারবেন না, সবার হাতে কিন্তু বুম থাকে না।
তো তখন কিন্তু এটা ধরা যায় না। আমি যখন অ্যাওয়ার্ড শোগুলোতে যাই, সামনে মিনিমাম 25-30 জন সাংবাদিক থাকে। তখন আমি কিভাবে বুঝবো? কয়েকজন তো আছে আমার পরিচিত। হুম। হাতে গোনা 8-9 জন 10 জন পরিচিত আছে। তার বাকি যারা থাকে সবাইকে তো আর আমি চিনি না। আচ্ছা, ওকে। একটা বিষয় একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন যে ডিজেটা হচ্ছে বাহিরের দেশের কালচার এটা। হুম। দ্যাটস হোয়াই বাহিরের দেশের কালচার যেভাবে ড্রেস পরা হয়, শর্ট ড্রেস পরা হয়, এটা হচ্ছে আপনাদের পড়তে হয় এটাকে অনুষ্ঠানটাকে জমানোর জন্য। তো বাংলাদেশের কালচারে কি এটা আসলে মানে কতটুকু অ্যাডজাস্ট করবে এটা? আসলে আমি কিন্তু রিসেন্ট দেখবেন একটা ক্লাবিং প্রোগ্রামে কক্সবাজারে আমি শাড়ি পরে ডিজে করেছি। তো সেটাতে যত না ভিউ আসছে তার থেকে ছোট ড্রেসে ভিউ বেশি আসছে। 3.8 মিলিয়ন ভিউজ আসছে। সো এটা বুঝতে হবে মার্কেটিং এর একটা ব্যাপার থাকে। মার্কেটিং যদি আপনি করতে চান একটু ছোট ড্রেস পড়তে হবে। আচ্ছা। তো আজকে শোটাও তো হচ্ছে এরকম একটা মার্কেটিং একটা ব্যাপার-স্যাপার। তো আজকে শোতে কেন হচ্ছে ছোট ড্রেস পরা আ হবে? আমার এই শোতে আসার আগে আমি একটু একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম। হুম। সো আমার কাছে মনে হয়েছে সবসময় কেন আমি ছোট ড্রেস পরবো? আমি জাস্ট ১ ঘন্টার প্রোগ্রামের জন্য যখন আমি অডিয়েন্সকে নাচাচ্ছি তখন আমি ছোট ড্রেস পরলাম বা হচ্ছে একটা শর্ট স্কার্ট পরলাম ওকে। বাট এটা তো টিভি চ্যানেলের একটা প্রোগ্রাম মিনস হচ্ছে পুরো বাংলাদেশ দেখবে, দেশের বাইরের মানুষ দেখবে। তো সেখানে অবশ্যই একটু ভদ্র শালীন ড্রেস পরবো। সব জায়গায় তো সব ড্রেস পরবো না। রাইট। মানে যেই সিচুয়েশনে যেই রকম অবশ্যই। ধরনের ড্রেস পড়তে হয় সেটাই হচ্ছে আজকে মেইনটেইন যদি করা হয়। ধরেন পয়লা বৈশাখ হতো, তাহলে হুম। আমি শাড়ি পরে আসতাম। ঈদের দিন হলে হয়তো আমি সালোয়ার কামিজ পরে আসতাম। সবকিছুর একটা মানানসই ব্যাপার মানে আছে তো। অন কাইন্ড অফ ম্যানার যে সিচুয়েশনে যেরকম ধরনের যেরকম। পড়তে হয়। আপনি যে শর্ট ড্রেস করে প্রোগ্রামগুলো করেন, এজন্য আপনার নিজের কোনো সময় আনকমফোর্ট এরকম কোনো কিছু ফিল হয় কিনা? না, বা আমার মনে হয় কখনো না? আনকমফোর্টেবল ফিল হয় না। আমি ছোট থেকেই ছোট জামাকাপড় পরি। আমার মাও পরিয়েছে। সো আমার এগুলো নিয়ে সমস্যা হয় না। আমার ফ্যামিলি থেকেও কোনো সমস্যা নেই। ডিজেতে তো সাধারণত দুষ্টু পোলাপান থাকে। তো এই যে ড্রেসগুলো পরে হচ্ছে প্রোগ্রাম করেন, কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়া এটার হয় কোনো কিনা? অপশনই নাই। আমার সাথে ৪ জন ছেলে থাকে। আচ্ছা, ২ জন ডান পাশে, ২ জন বাম পাশে। সো আমার আশেপাশে আসার কারো সাহসই নেই। এক ধাক্কা দিয়ে স্টেজ থেকে ফেলায় দিবে। আচ্ছা, ওকে। আসতে চায় নাকি? অবশ্যই আসতে চায়। আসতে চাইবে না কেন? লাইক আমরা যখন গার্মেন্টস এর ফ্যাক্টরি প্রোগ্রামগুলো করি, তারা তো নাচতে, নাচতে উপরে চলে আসে। আচ্ছা। তখন তাদেরকে সরানোর জন্য তো আমরা অ্যাসিস্ট্যান্টরা থাকি। কন্টিনিউ থাকে আবার বাউন্সারও থাকে। কোম্পানি যাদের প্রোগ্রাম করি তাদেরকে বলা থাকে, তারা বাউন্সাররাও থাকে। আর সব ক্রাউড তো আর ওরকম হয় না, এগ্রেসিভ হয় না। অনেক এরকম কোনো কিছু হয়েছে কিনা যে একদম এগ্রেসিভ যেটা হচ্ছে আনএক্সপেক্টেড ছিল আপনার সাথে হয়ে এটা গেছে? হয়েছে হচ্ছে ২০২২ এ পাবনার ইপিজেড এর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমি একা গিয়েছিলাম। আচ্ছা। তো সেখানে হচ্ছে ইপিজেড এর এক লোক প্রচুর ড্রাঙ্ক ছিল। সে কি করছে, আমি লুঙ্গি ডান্স গানটা বাজাচ্ছিলাম। ওই সময় সে নাচতে, নাচতে পিছন দিয়ে এসে আমাকে জড়ায় ধরছে। তা আমার সামনে কিছু ছিল না। একটা বোতল ছিল। বোতল দিয়ে এভাবে পিছনে বাড়ি মারছি। তো তার চশমা ২ টুকরা হয়ে গেছে। পরবর্তী বলছে যে, "তোমাকে আর আনবো না।" তাই আমি বললাম, "না আনলে কি হইছে? আমার কি কিছু যায় আসে? আপনাদের একটা শো না করলে কি হইছে? আপনি আমাকে জড়ায় ধরবেন কেন? আপনার এত সাহস কে দিছে? আপনি কি আমাকে নরমাল ২ টাকার মেয়ে মনে করছেন? যে আপনি আমাকে জড়ায় ধরবেন আমি কিছু বলব না? এটা কি দেশের বাইরের কালচার? যে দেশের বাইরের কালচার আমরা ফলো করি। কিন্তু হুম। দেশের বাইরের কালচার নিয়ে আমরা সারাদিন থাকি না। আ আমরা কি আ আমরা কিন্তু আমাদের ঘরে গেলে কিন্তু সেই বাঙালি কালচারই মেইনটেইন করছি। আমরা কিন্তু বাইরের কালচার মেইনটেইন করছি না। জাস্ট এটা একটা শো অফ। এটা ওয়ান কাইন্ড অফ শো অফ যে আমরা একটা বাইরের কালচার মেইনটেইন করছি। তার মানে তো এটা না যে সে আমাকে জড়ায় ধরবে। কিন্তু বাইরের কালচারে যখন যান, আপনি তো দেশের বাইরে হচ্ছে দুবাইতে হ্যাঁ, গিয়েছেন। দুবাইতে ওটা তো ভাই একটা অন্যরকম একটা মানে ওটা একটা ওয়ান কাইন্ড অফ হেভেন যে ওখানে আমি গিয়েছি। ওখানে কোনো প্রবলেম নাই, কোনো কিচ্ছু নাই, কোনো যার, যার মতো সে ড্রিংকস করছে, নাচতেছে। যার, যার গার্লফ্রেন্ড নিয়ে আসে নাচতেছে বা ডান্সাররা ডান্স করছে। ওখানে একসাথে ফ্লোরে ৩ জন করে ডিজে থাকে। হুম। আমি বাংলাদেশে একজন ছিলাম, রাশিয়ান ছিল, ফিলিপাইন ছিল। সো আমি ২ ঘন্টা প্লে করেছি। সে ২ ঘন্টা, সে ২ ঘন্টা টোটাল ৬ ঘন্টা এভাবে করে। মানে ওরকম ধরনের কোনো বিব্রতকর ওরকম পরিস্থিতি কোনো তৈরি কোনো হয়নি? কিছুই হবে না। আপনি দেশের বাইরে যেখানেই যান না কেন, কোনো এই টাইপস এর কোনো ঝামেলাই হবে না। সম্ভবত আপনি দুবাই থেকে আসার পরে সাংবাদিকরা নানা ধরনের প্রশ্ন আপনাকে করেছে। দুবাইতে গিয়েছি কিন্তু আমি ২০২৩ এ, ফ্ল্যাশ হইছে এটা ২০২৬ এ। আচ্ছা। আমি এতদিন এটা মানি আমি কোনো সময়ই দুবাইয়ের কোনো ছবিই ছাড়িনি। যে আমি দুবাই গিয়েছি। আমি এয়ারপোর্টের অনেক ছবি ছেড়েছি ইন্টারন্যাশনাল ফ্লাইটের, হুম। যে আমার লাগেজ উঠাচ্ছে, নামাচ্ছে, ফ্লাইটের ভিউ। ১টা ২টা আমি দুবাইয়ের ছবি পোস্ট করেছিলাম। কিন্তু সেখানে আমার ফেস বোঝা যাচ্ছে না। ওভাবে করে আমি দিয়েছিলাম। কারণ আমি তো একা গিয়েছিলাম। আমার ছবিটা তুলে দিবে কে? আচ্ছা। আর যেহেতু আমি একা গিয়েছি ৩ দিনের জন্য, তো আমি রুম থেকে শো টু রুম। আর নিচে গিয়েছিলাম হচ্ছে গোল্ডের দোকানে গোল্ড কিনতে, লুলুতে গিয়েছিলাম কিছু ফ্যামিলিদের জিনিসপত্র কিনতে।
তাই এতটুকুর মধ্যে আমার সীমাবদ্ধ ছিল, কারোর সাথে কথাও হয়নি, কোনো কিছুও হয়নি। সো আমার ওখানে কোনো প্রবলেমও ফেস করতে হয় নাই। আর ওখানে আমার কোনো কোনো কিছুর দরকারও ছিল না, সবকিছু আমার রুমের মধ্যে আমি পেয়ে গেছি। 2023 থেকে চোখ 2026 সাল 26-এ পর্যন্ত এটা গোপন 26-এ ছিল। আসলে গোপন কি থাকার কারণ কি আসলে? গোপন এজন্য রেখেছিলাম যে আমি চাইনি যে আমি একটা ফার্স্টে পোস্ট দিয়েছিলাম। আমি যেদিন দুবাই যাই, সেদিন আমি পোস্ট দিয়েছিলাম যে ফ্লাইং টু দুবাই ছবি দিয়ে। তো দেওয়ার পরে আমাদের কিছু কলিগ তারা আমাকে নিয়ে ব্যাড কমেন্টস করে। তো যার কারণে আমি এটা ফ্ল্যাশ করিনি। পরবর্তীতে 2025 সাল লাস্টে থেকে যখন আমি অ্যাওয়ার্ড নেওয়া শুরু করি, তখন হচ্ছে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে, "আপনি কি দেশের বাইরে শো করেছেন?" তখন আমি ফ্রিকোয়েন্টলি বলেছি যে, "হ্যাঁ, আমি শো করেছি। দুবাইতে শো করেছি।" তো আপনি দুবাইতে কত লক্ষ টাকা নিয়েছেন? আমাকে 2 রাতে 2 প্রোগ্রামের জন্য আমি হচ্ছে 5.5 লক্ষ টাকা নিয়েছি। সেটাকে তারা টাইটেল হিসেবে দিয়েছে 2 রাতে ডিজে নায়রা নিয়েছে 5.5 লক্ষ টাকা। মানে তারপর মানে হয়তো এরকম ধরনের প্রশ্নও চলে আসে বা আপনাকে এরকম ধরনের প্রশ্ন করে যে আপনার মানে পার্টির প্রশ্ন না করে যে কত টাকা আপনি হচ্ছে পেমেন্ট না নিয়ে হয়তো আপনাকে এরকম ধরনের জিজ্ঞেস করে আমরা যদি শুনেছি ওলট-পালট কোয়েশ্চেন করে। যে এরকম ধরনের প্রশ্ন করে আপনার রেট কত এরকম ধরনের আজে-বাজে প্রশ্ন হচ্ছে হ্যাঁ, আপনি এরকম ফেস তো করেছেন। করেই। এরকম তো এটা শুধু আমাকে না, আমাদের একটা কমন প্রবলেম আছে, সেটা হচ্ছে মানুষে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে না কিভাবে আমাদের পেমেন্টটা জিজ্ঞেস করবে। আমি হোক বা আমার সিনিয়র যে বড় আপু হুম। ডিজে হোক, সবাইকেই একটা প্রশ্ন করে আপনার রেট কত? এটা যে ওরা বলতে পারে না যে আপনার পেমেন্ট কত? ওরা বলে কি আপনার রেট কত? এটা আমার থেকে না, শুধু আপনি অন্য কোনো ফিমেল ডিজেকে জিজ্ঞাসা করবেন, তাকেও কিন্তু সেম কথাটাই বলবে। এই কোয়েশ্চেনটা বাঙালিরা করে। আসলে বাঙালিরা অনেকেই জানে না কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে জিজ্ঞাসা করতে হবে। তাই তারা ওভাবেই বলে। আচ্ছা পেমেন্ট আর রেট দুটাই তো হচ্ছে অ্যামাউন্ট বোঝায়। তাহলে ডিফারেন্টটা কোন জায়গায় হয়? ডিফারেন্টটা আসলে একটু খারাপ, নেগেটিভিটি বুঝায় রেট। রেট মানে বুঝায় যারা ২ নাম্বারি ব্যবসা করে তাদেরকে বুঝায় একটু রেট। আর আমরা হচ্ছে একটা ক্লাসিক একটা পজ লাইফ লিড করি। সো আমাদের কথাটা ওই যে বলে না মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত আর নিম্নবিত্ত কিছু কথা থাকে না? ওরকম হচ্ছে আমাদের লাইফটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত। সো আমাদের ব্যাপারটা হচ্ছে পেমেন্ট, আমাদের কথাটা হচ্ছে ক্লায়েন্ট। ওকে গ্রেট। যাই হোক আজকে নাচানাচি অবশ্যই হবে। তার আগে আরেকটু জানতে চাইবো যে যতদূর জানি যে ডিজে নায়রা রিলেশনশিপে ছিল সেটা ব্রেকআপও হয়েছে বা এরকম কোনো কিছু একটু যদি জানতে চাই আসলে মানে আসলেই কি এরকম কিছু হয়েছে নাকি এগুলা রিউমার ছড়ায়? না, রিমোট ছড়ায় না। আমার সত্যিই রিলেশন ছিল, ব্রেকআপ হইছে। আর ব্রেকআপটা হইছে তার কারণে। তার কারণে মানে আপনার কোনো ফল্ট ছিল না তার কারণে। মানে ব্রেকআপ হওয়ার রিজন কি ছিল আসলে? এই যে আপনি ডিজে পার্টি করেন এরকম কোনো কিছু এই নো, 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 কারণে? নো, নট এট অল। কিসের জন্য প্রবলেম তাহলে? ছিল হচ্ছে সে ম্যারিড ছিল। সে আমাকে লুকিয়েছিল। তার বউ বাচ্চা আছে। সে আমাকে ফার্স্টে বলেছিল সে সিঙ্গেল। পরবর্তীতে আমি জানতে পারি যে তার বউ বাচ্চা আছে। সে কেঁদে, কেঁদে বলে, "নায়রা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে মাফ করে দাও। আমাদের ডিভোর্স হয়ে গেছে।" তো ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তার বউ কেন এতবার তাকে ফোন করবে? আমি ভাবছি যে না ঠিক আছে, হয়তো ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, ডিভোর্স ওয়ালা একটা ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। আমি আমার ফ্যামিলিকে জানাই। জানানোর পরে আমি জানতে পারি সে তার বউকে ছাড়েইনি। আর তার বাপ এই জীবনে আমার ফোন কল রিসিভ করেনি। তার বাবা-মা সবাই জড়িত। তারা টার্গেটই করছিল বড়লোকের মেয়ে টাকা খাওয়ার জন্য। আর আমি ইনকাম করি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। তো সে যখন ঢাকায় আসতো, আমার টাকায় চলতো, আমার টাকায় খাইতো। ইভেন আমার টাকায় মানে যেটা বলতে খুব খারাপ শোনা যায়, আমার টাকায় চাল কিনে ভাত খেত। মানে আমার টাকায় যে চালটা বাসায় কেনা হয়, সে টাকারই ভাত খেত সে। আবার সে আজ কিছুদিন ধরে আমাকে খুব বাজে, বাজে কথা বলছে আমাকে নিয়ে। রিসেন্টলি এখন? হ্যাঁ, এখন সে আমার পিছনে লেগে আছে। আমাকে বলে, "তোকে আমি প্রেম করতে দিব না। আমি যেহেতু পাই নাই, আমি কাউকে পেতে দিব না। বিয়ে করতে দিব না, প্রেম করতে দিব না।" তারপর তার নামে কিন্তু অলরেডি ৩ টা মামলা চলছে। আপনি করেছেন? আমি মামলা করেছি। কতদিন রিলেশনশিপে থাকার পরে আপনি জানতে পেরেছেন যে আসলে ৬ মাস। সে ম্যারিড ছিল? ৬ মাস। ৬ মাস রিলেশনশিপে আপনি ধরতেই পারেন নাই না। যে তার হচ্ছে কারণ সে তার ওয়াইফের সাথে এক রুমে ঘুমাতোই না। সে আলাদা রুমে ঘুমাতো। এজন্য ভিডিও কলে কোনো সময় আমি তাকে ওভাবে পাইনি। আ তারপরে আপনি নিজ থেকেই হচ্ছে নিজ থেকে রিকনসিলিয়েশন বলতে কি, লাইক সে যখন ঢাকায় আসতো আমার সাথে ঘুরতে, হুম। তখন আমি দেখতাম প্রায়ই একটা মেয়ে তাকে ফোন করতো, ভিডিও কলও দিত। আমাকে বলতো অফিসের কলিগ। পরবর্তীতে জানতে পারলাম সে সুপ্রিম কোর্টের সিনিয়র প্রসিকিউটর বলে হচ্ছে মানুষকে ভুয়া পরিচয় দিয়ে বেড়ায়। আচ্ছা। পরবর্তী জানি যে সে সিনিয়র প্রসিকিউটরও না, কোনো কিছুই না, সে ভুয়া।
দেন হচ্ছে সে আমাকে অনেক টর্চার করে, আমাকে অনেক মারধর করে, আমাকে ওয়াশরুমে আটকায় রাখে। আমার লাইফে মানে ওই জিনিসটা আমি আজও ভুলতে পারি না যে আমাকে মারধর করে ওয়াশরুমে আটকায় রাখছিল। পরবর্তীতে আমি হচ্ছে আইনগত ব্যবস্থা নিই। এটা কি আপনি জানতে পারার পরে এরকমটা হ্যাঁ, করেছেন? জানতে পারার পরে। মানে আপনি কিভাবে জানতে পেরেছিলেন যে না তার আসলে ডিভোর্স হয় মানে ডিভোর্সই হয়নি? তার বউ আমাকে ফোন করেছিল। আ আর এখন সে ডিভোর্সের পেপার যেটা দেখিয়েছিল সেটা ফেক ডিভোর্স পেপার ছিল। আমি অ্যাডভোকেটকে দেখিয়েছি, সে বলছে এটা টোটালি ফেক। তাহলে সে আরেকটা সম্পর্কে আছে, তার মানে ডিভোর্স দেয়নি। তারপর সে আপনাকে বিয়ে করতে চেয়েছে? মানে এটা গোপন রেখেই? ইয়েস। তো দ্যাটস ওয়াই আমি ব্রেকআপ করে ফেলছি। ব্রেকআপ যেদিন করি সেদিন উথাল-পাতাল মাইর খাই। মাইর খাওয়ার পরে ওয়াশরুমে আটকায় রাখে। পাশের ফ্ল্যাটের লোকজন এসে আমাকে বের করে। তো এটা খুব একটা স্যাড স্টোরি। আমি এই ফার্স্ট টাইম আমি আজকে চ্যানেলে বললাম। বিকজ অফ সে আমাকে এত পরিমাণে ডিস্টার্ব করছে যে যেটা বলার মতো না। বলার বাহিরে আমাকে এত পরিমাণে ডিস্টার্ব করছে। আমার ফ্যামিলিকে হুমকি দিছে, আমার বাপকে খুন করবে, আমার মাকে গুম করে ফেলবে, আমাকে গুম করে ফেলবে, আমার মুখে অ্যাসিড মারবে। আমি প্রায়ই কিন্তু আমার ফেসবুকে স্ট্যাটাস দেই। আমি যদি মারা যাই কোনো সময় তাহলে এটার জন্য কিন্তু দায়ী থাকবে আমার এক্স বয়ফ্রেন্ড। কারণ সে প্রচুর শত্রুতা করে আমার সাথে। আপনি ওই যে লাস্ট যখন বলছেন যে আপনাকে হচ্ছে টর্চার করা হয়েছে, আপনি তো জানেন যে তার সাথে আপনার সম্পর্ক খারাপ বা এরকম কোনো কিছু বা ব্রেকআপ হয়েছে। আপনি গিয়েছিলেন কেন? বা তার সাথে না, না, যেদিন আমি তাকে হাতে নাতে বলি মানে আমার বাসায় যখন আসে সে, তখন আমি তাকে বলি, "তোমার তো ডিভোর্স হয়নি। তুমি ডিভোর্স পেপার যেটা দেখিয়েছো সেটা তো ফেক।" এই এক কথায় দুই কথায় সে আমাকে মারে। মারার পরে দেখা যায় সে একটা চটকানা দিলে আমি তো ২ টা চটকানা দিব। তো ওরকমভাবে তার সাথে হাতাহাতি হতে, হতে সে আমাকে মেরে ওয়াশরুমে আটকায় রাখে। আপনার বাসায় আসার অ্যাক্সেস কি তাকে দিয়েছিলেন কিনা? মানে তার এত সাহস বা হচ্ছে ওই অ্যাক্সেসটা ওই কিভাবে পেয়েছে? সময়টা আব্বু-আম্মু ছিল না বাসায়। তো ও ঢাকায় আসছিল আমার সাথে দেখা করতে বাসায় আসছে। যেহেতু ফ্যামিলিগতভাবে পরিচয়, আব্বু-আম্মু ওকে দেখছে, চিনছে, বিয়ের কথা আগাচ্ছিল যে ওর বাসায় আমার ফ্যামিলি যাবে বিয়ের জন্য। তখন সে বলছিল, "না, আমার বাসায় যাওয়া যাবে না।" "কেন তোমার বাসায় যাওয়া যাবে না?" আসলে তো তার ভিতরে ঘাপলা ছিল ওইজন্য। আজকে এই ১ম আমি এই ব্যাপারটা ক্লিয়ার করলাম। বিকজ অফ আমার লাইফটা এখন রিস্কের মধ্যে। সে প্রতিনিয়ত চায় আমার নামে মামলা দিতে, প্রতিনিয়ত চায় আমাকে ক্ষতি করতে, প্রতিনিয়ত চায় আমাকে মেরে ফেলতে বা অ্যাসিড মেরে দিতে যাতে আমার চেহারা নষ্ট হয়ে যায়। আমাকে বলে, "চেহারার রূপ দিয়ে কয়দিন খাবি? রূপ যদি চলে যায় তখন কি করবি? তোকে তো তখন কেউ গুনবে না। এই চেহারা দিয়েই তো চলস।" এভাবে কথা বলে আমার সাথে। এভাবে কথা বলে? হ্যাঁ। মানে এখনো কি আপনাকে থ্রেট করে এরকম এখনো ধরনের? থ্রেট করে। ইভেন তার ফেসবুকে রেগুলার দেখা যাবে আমি গতকালকে ফেসবুক আমার পেজে দুষ্টুমি করে লিখছে কি, "আমি আর কতদিন সিঙ্গেল থাকবো? আমি ভেরি সুন বিয়ে করব, প্রেম করে বিয়ে করব।" এই স্ট্যাটাসটা সে কি করছে স্ক্রিনশট নিয়ে তার ফেসবুকে দিছে। দিয়ে আবার লিখছে কি, "যারা, যারা প্রেম করতে চান তার সাথে আমার সাথে এসে যোগাযোগ করবেন। সে যে কত বড় ভালো মানুষ একটু আমি দেখাই দিব।" কেন তোমার দরকার কি? আমি প্রেম করি নাহলে আমি মরে যাই। আমি যা মন চায় তা করি। তোমার তো দেখার দরকার নেই। আমি তো তোমার লাইফে ইন্টারফেয়ার করছি না। তাহলে তুমি why আমার লাইফে ইন্টারফেয়ার করবা? মানে মানে সে কি ব্ল্যাকমেইল করার মতো কোনো কিছু তার অপশন আছে এরকম ও কোনো কিছু? ব্ল্যাকমেইল করার মতো কোনো অপশন নাই। ওই যে আমি ৩ টা মামলা দিয়েছি। ওটার জন্য হচ্ছে মামলাগুলো কেন আমি তুলছি না? আমি তুলবো না তো। কেন তুলবো? তুমি কন্টিনিউ আমাকে মানে কি বলে ওটার নাম? আমাকে আমাকে নিয়ে বলো, আমাকে নিয়ে বুলিং করো, আমাকে নিয়ে এর আগে একদিন একটা ভিডিও আপলোড করছে, আমি ডিজাইনারের হাসব্যান্ড। হোয়াট দ্য ফাক? কিসের ডিজাইনারের হাসব্যান্ড? তো পরবর্তীতে একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করছে, "আপনি কি ম্যারিড?" আমি বলছি, "না ভাইয়া, এটা ফেক।" সে এটা করছে বলে তাকে আমি ইভেন সেই মেসেজগুলোও আছে। আমি তাকে মেসেজ দিয়ে বলছি, "তুমি কি ভিডিও ডিলিট করবা নাকি আমি সাইবার ক্রাইমের সাহায্য নিব?" পরবর্তীতে সে ভিডিও ডিলিট করে দিছে। এরকম অনেক প্রুফ আছে আমার কাছে। আচ্ছা। আ আপনার আপনার বাবা-মাও তো এই সম্পর্কটা জানতো হ্যাঁ, সব পুরোপুরিভাবে। জানতো। আ আপনার বাবা-মা হচ্ছে তাকে মানে ওই ট্রাস্টটা করেছে? তাকে আসলে খুব আদর করতো ১ম। যখন জানছে তার সাথে আমার রিলেশন, ছেলেকে দেখলো যে না ঠিক আছে সেটেল ছেলে, বিয়ে দেওয়াই যায়। তো পরবর্তীতে বলল, "তোমার বাড়ির অ্যাড্রেস দাও, আমরা যাই দেখা সাক্ষাৎ করি।" আ সে নাখোশ। সে অ্যাড্রেস দিতে চায় না। পরবর্তীতে অ্যাড্রেস দিল কিন্তু আব্বু-আম্মু যখন যেতে চায় তখন সে যেতে দিতে চায় না। কারণ বাড়িতে তো তার বউ আছে। তার বউ বাচ্চা থাকে দোতলায়, সে থাকে একতলায়। তার বাপ-মাও এটার সাথে জড়িত, তার বোনও জড়িত, সবাই জড়িত। আপনার বাবা-মা যখন মানে থাকতো বাসায়, তখনও তো সে আসতো বা আপনাদের সাথে না। ভালো বন্ডিং ছিল? তখন আসতো বলতে কি দেখা করে যেত। আর ঢাকায় তো তার থাকার কোনো প্লেস ছিল না। সে তো ঢাকায় আসলে হোটেলে থাকতো।
মানে ওই স্পেসকে আপনি দিয়েছেন বা তার থাকার ভাড়া ব্যবস্থা ওইটাকে আপনি করেছেন? আমি ওকে অনেক টাকা দিয়েছি, সেগুলোর প্রুফও কোর্টে দেওয়া আছে। আচ্ছা। মানে আপনার বাবা-মা না থাকলেই খুব বেশি করে হয়তোবা মিট হতো আপনাদের এরকম কিছু? না না না, ওরকম কোনো কিছু না। ও ঢাকায় আসলে আমার সাথে দেখা করতো। আচ্ছা। ইভেন ওর গাড়ির তেল খরচটাও আমি দিতাম। আ প্রাইভেট কারের? হ্যাঁ। আচ্ছা। শুনেছি আপনার অনেক রাগ, একসময় আপনি নাকি রাগে তার হচ্ছে গাড়ির মানে গাড়িতে আঘাতও করেছেন। একটা গাড়ির ইন্টারভিউতে বাম্পার শুনেছি। ভেঙে ফেলছিলাম লাথি মেরে। আপনার কি এত শক্তি? ভাই রাগ উঠলে শক্তি তখন অটো চলে আসে। আমি একটু তারছিঁড়া, আমার যখন রাগ উঠে আমি তখন ডানে বামে কোনো দিকে তাকাই না। তখন আসলে কারণ গাড়িতে গ্যাস ভরে দিচ্ছি আমি, তেল ভরে দিচ্ছি আমি, গাড়ির চাকা চেঞ্জ করে দিচ্ছি আমি। হুম। শুধু গাড়ির বডিটাই তো ওর আছে, বাকি সবকিছুই তো আমি করে দিচ্ছি। তাহলে বাম্পার ভাঙলে কি, বাম্পার যেটা লাগাইছিল ওই ১৫০০ টাকাও তো আমি দিছি, মগবাজার থেকে ঠিক করা দিছিলাম। সো হোয়াট, আমি ভাঙিয়া যেই ভাঙুক। আচ্ছা, ওকে। এখন তো সেই সম্পর্কে আর নাই। কিন্তু এখন কি ডিজাইনাররা সিঙ্গেল আছে বা আ অবশ্যই আমি সিঙ্গেল, বাট আমি এখন হচ্ছে আমার ফ্যামিলি চাচ্ছে আমাকে বিয়ে দিতে। তো হয়তো ভেরি সুন আমি বিয়ে করে ফেলবো। কারণ অবশ্যই এরকম ধরনের ছেলেকে তো অবশ্যই মানে বিয়ে করতে চাইবেন না, যেরকম ধরনের ফেস করেছেন না আপনার না, ex এর এরকম ছিল। ধরনের ছেলেকে তো বিয়ে করব না অবশ্যই। তা কিরকম ধরনের পছন্দ বা মানে কেমন ডিসেন্ট একে হইতে তো হবে? ওয়েল এডুকেটেড হতে হবে, হুম। ওয়েল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হতে হবে, শ্বশুর শাশুড়ি আমার সাথে খুব ফ্র্যাঙ্কলি হতে হবে, ফ্রি মাইন্ডের। লাইক আমি শাশুড়িকে বলবো চলেন আমি যাই, পার্লারে যাই, আমরা দুজন একটু ফেসিয়াল করে আসি, একটু ঘুরে আসি, মুভি দেখে আসি, এরকম হতে হবে শাশুড়ি। তো এরকম যদি শাশুড়ি হয় তাহলে হচ্ছে দেখা যাবে কি, ছেলে যদি বকাও দেয় মানে আমাকে ছেলের চেয়ে শাশুড়ি খুব বেশি ইম্পোর্টেন্ট আপনার কাছে এরকম মনে হচ্ছে? অবশ্যই ছেলের আচ্ছা। মা যদি খারাপ হয় সংসার করা যাবে না। কিন্তু লাইক বিয়ের পরে তো আপনার শাশুড়ি কি চাইবে যে আপনি আবার ডিজে পার্টিতে যান এরকম একটা? আমি তো জেনে শুনেই বিয়ে করব। আমাকে যে বিয়ে করবে সে তো জেনে শুনেই করবে। আচ্ছা। মানে আপনি বিয়ের পরেও আপনার অবশ্যই ক্যারিয়ার ডিজে নিয়ে করব, আপনি হচ্ছে ব্যস্ত অবশ্যই থাকবেন করব। অবশ্যই। কারণ ৯ বছরের কষ্ট, ৯ বছরের প্রাপ্তি, ৯ বছরে এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, ৯ বছরে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমি কেন প্রফেশন ছেড়ে দিব? যত নায়িকা দেখেন, যত কিছুই দেখেন না কেন, কেউ কিন্তু প্রফেশন ছাড়ে না। হুম। হয়তো ১-২ বছরের ব্রেক থাকে প্রেগন্যান্সির কারণে, তারপরে আবার ফেরত আসে। তো আমি কেন ছাড়বো? আচ্ছা, আপনাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু ডিজে ইন্ডাস্ট্রি নিয়ে আমরা একটু কথা বলছিলাম, যে রিসেন্টলি বাংলাদেশের একজন আ সঞ্জয় যিনি ফিফা ওয়ার্ল্ড কাপে পারফর্ম করেছেন। ইয়েস। তো আ এটা আসলে তার সম্পর্কে আপনি আসলে কি বলবেন? না, খুব ভাল লেগেছে যে বাংলাদেশী হয়ে একজন বাংলাদেশী ছেলে, বাংলাদেশী ডিজে, সে পারফর্ম করেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। বাট আমার একটা অপিনিয়ন আছে, সেটা হচ্ছে আমি চাইবো সে যেভাবে প্লে করছে বা সে যেভাবে মিউজিকটাকে আগাচ্ছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, সে যদি বাংলাদেশে একটা স্কুল খুলে আমরা কিন্তু এখনো শিখছি, আমাদের শেখার কোনো শেষ নেই। তো যারা ডিজে শিখতে চায়, আর আমরা যদি বাইরের দেশে যে কালচার মেনটেন করে ডিজে করতে চাই, তাহলে এই টাইপসের ডিজে আমাদের দরকার শিখার জন্য। সে যদি বাংলাদেশে এসে একটা স্কুল খুলে আমাদেরকে যদি শিখায়, নট অনলি মি, আরো যারা আছে সবাইকে যদি শিখায়, তাহলে আমাদের ডিজে ইন্ডাস্ট্রিটা আরো সুন্দর হবে। আপনার এরকম ধরনের ড্রিম আছে কিনা যে আপনিও কোনো একদিন হয়তোবা এরকম ধরনের স্টেজগুলোতে ওয়ার্ল্ড কাপ বলি বা যেকোনো স্টেজগুলোতে এরকম ধরনের যাওয়ার? অবশ্যই ওরকম ড্রিম আছে। ফার্স্ট অফ অল একটা ড্রিম ছিল যে ডিজে সনিকা আপু হচ্ছে আমাদের লিজেন্ড। সো লিজেন্ডের পরে যদি কাউকে চিনে থাকে সেটা হচ্ছে আমি হব। তো এই ৯ বছরে আমার ক্যারিয়ারটা ওভাবে আমি দাঁড় করিয়েছি। কোনো শোর জন্য যদি সনিকা আপুর নাম যায়, সেকেন্ড নামটা আমার যায়। তো আলহামদুলিল্লাহ সেই জায়গাটা আমি তৈরি করেছি। এখন তো অবশ্যই চাই যে সঞ্জয় ভাইয়া যেটা করেছে ওরকম লাইফ লিড আমিও করতে চাই। আর সঞ্জয় ভাইয়ার সাথে পেছনে একজন ছিল লবিং, সেটা হচ্ছে নোরা ফাতিহি। নোরা ফাতিহি তাকে যথেষ্ট সাপোর্ট করেছে, যার কারণে সে ফিফাতে মানে যেতে নোরা পেরেছে। ফাতেহির সাথে আর এত সুন্দর সম্পর্ক কিভাবে বিল্ড আপ হলো? আপনার কাছে কি মনে হয়? আ হতে পারে মিউজিকের, সেও সিঙ্গার, সে ডিজে, সে কম্পোজার। হতেই পারে একই দেশে থাকছে বা ঘোরাফেরার খাতিরে কোনো না কোনোভাবে হতেই পারে। নোরা ফাতেহি বাংলাদেশের এরকম একটা ছেলেকে এভাবে হচ্ছে সাপোর্ট দিয়ে নিয়ে গেল বা সাপোর্ট দিয়ে তুলে ফেললো। আসলে বাইরের দেশের কালচারের মধ্যে কি হয়, তারা না হিংসা থাকে না তাদের মধ্যে। তারা মানুষকে শিখাতে পছন্দ করে, তারা উঠাতে পছন্দ করে। যে না তুমি উপরে যাও, আমি তোমাকে আরো কাজের সোর্স নিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের বাঙালিদের মনের ইচ্ছা কি, আমাকে ধরেন দেখছেন যে আমি আজকে উপরে উঠছি, আমার যে কলিগরা আছে তারাই চাইবে পুশ আপ করে নিচের দিকে নামানোর জন্য। এটা হচ্ছে বাঙালির মনে হিংসা। আমরা চাই যে উপরে উঠুক, আমাদেরকেও শিখাক। আমার যে অপিনিয়নটা, আমি চাই যে সঞ্জয় ভাইয়া যেভাবে বাইরে কাজ করছে, আমাদেরকেও এভাবে বাংলাদেশে এসে শিখাক, একদিনের ক্লাস দিক। এটাই আমাদের জন্য অনেক কিছু। তো ওই জিনিসটা তো আমরা পাচ্ছি না।
থ্যাংক ইউ। আমরা প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে আসছি। চলছে ফুটবল বিশ্বকাপ। আর ডিজে নায়রা কোন দলকে সাপোর্ট? আমি আসলে ওরকম কোনো পার্সোনাল চয়েস নাই, তারপর আমি ব্রাজিলকে সাপোর্ট করি। মানে খেলাধুলা নিয়ে খুব একটা সিরিয়াস না। আসলে আমি আমার কাজ নিয়ে সিরিয়াস। যেরকম বিশ্বকাপের সময় আমাদের প্রচুর কাজ থাকে, প্রত্যেকটা শোর সময় ব্রাজিলের খেলার সময়ও শো থাকে, আর্জেন্টিনার খেলার সময়ও শো থাকে। তখন কিন্তু জার্সি আমার আর্জেন্টিনারও পড়তে হয়, ব্রাজিলেরও পড়তে হয়। দ্যাটস ওয়াই আমি একটু মিডলেই থাকি, আমি ওভাবে কোনো কিছুই বলি না। কিন্তু আমার ছেলেকে ব্রাজিলের একটা জার্সি পরিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়েছি। ছেলে বলতে বিড়ালের বাচ্চা। মানে বিড়ালের বাচ্চা আপনার ছেলে? হ্যাঁ। আমি তো একদম শক হয়ে গিয়েছিলাম। না না, যেহেতু আমার কোনো কি বলবো, আমার কোনো ওয়ারিস নাই, সো আমি ভাবছি যে আমার যত সম্পত্তি আছে আমার বিড়ালের নামে লিখে দিয়ে যাবো আমি মরার আগে। আপনি জাস্ট চিন্তাই করতে পারবেন না যে এই মুহূর্তে আমি কি ধরনের শক খেয়েছিলাম, যে আপনি যেখানে বলছিলেন যে আপনার একটা এক্স ছিল, রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, আপনি এখন রাইট নাও সিঙ্গেল এবং আপনি বিয়ে করতে চান এবং এরকম একটা ছেলে, হুট করে বললেন যে আপনার ছেলেকে আপনি আমার বিড়ালকে নিয়ে অনেক ইন্টারভিউ আছে, অনেক ইন্টারভিউতে আমি আমার বিড়ালকে দেখিয়েছি। আচ্ছা, বিড়ালের সাথে এখন খুব ভালো মানে সময় কাটছে তাহলে? অনেক ভালো সময় কাটে। আমার রিলেশন ব্রেকআপের পরেই ওকে আনা। ও যদি না থাকতো হয়তো আজকে নায়রা থাকতো না, নায়রা হয়তো 3 ফুট নিচে থাকতো কবরে। আচ্ছা, ওকে, বেস্ট উইশেস আপনার জন্য এবং আপনার বিড়ালের জন্য। আমরা চলে আসছি প্রোগ্রামে একদম শেষে। আচ্ছা, ডিজেতে পারফর্ম করার সময় হ্যাঁ নাচানাচি হয়, তো আপনার এরকম কোনো গান মনে আছে কিনা যে এই গানগুলোকে আপনি সবসময় গান, ডিজের গান? গান তো ক্রাউড বুঝে দিতেই থাকি। আপনি কোন গানগুলো সবচেয়ে বেশি, বাংলাদেশের কোন গানগুলো ডিজেতে ভালো চলে? সাকিব খানের নতুন যে মুভিগুলোর গান সেগুলো চলে, ঐশী আপুর যেটা দুষ্টু পোলাপান সেটা চলে, তারপর এরকম ঘুরে ফিরে দুষ্টু পোলাপানটা আপনার কণ্ঠে একটু শুনি তো। আমি আসলে একদমই লিরিক্স মনে রাখতে পারি না ভাইয়া। প্রয়োজন নাই তো, তারপরে আমরা একটু শুনি যে আমি আমি হালকা আপনার সাথে একটু নাচবো আর কি, দ্যাটস অল। আমি টোটালি ভাইয়া লিরিক্স মনে রাখতে পারি না, যখন আমি বাজাই তখনই অটোমেটিক মুখে আসে, তাছাড়া আমি লিরিক্স মনে রাখতে পারি না। আমার এটা একটা সমস্যা, আমার ইনসোমিনিয়ার রোগ আছে, যার কারণ হচ্ছে আমি কথা ভুলে যাই, রাতেও ঘুম কম হয়, ঘুম হয় না ওষুধ ছাড়া, আর হচ্ছে প্লাস আমি কথা ভুলে যাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে বেশ কিছুক্ষণ সময় জমি আড্ডা দিলাম। জানতে চাইবো যে স্পটলাইটে এসে আপনার কেমন লাগছে? অনেক 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 ভালো লেগেছে, থ্যাংক ইউ ফর দ্যাট আমাকে এখানে আনার জন্য। আর কি বলবো, এই টাইপসের শোতে না আসলে তো আসলে নায়রাকে চিনবেও না, আমাদের আসতেই হবে। আপনারা ছাড়া আমরা অচল, আমরা ছাড়া আপনারা অচল। অডিয়েন্সের জন্য কি বলার? অডিয়েন্সকে একটা কথাই বলবো, ডিজে মানি খারাপ না, ডিজে মানি হচ্ছে একটা আনন্দের একটা জায়গা। ডিজেরা আপনাদের প্রোগ্রামটাকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করে, আপনি ডিজেকে সম্মান করবেন, ডিজেকে রেসপেক্ট দিয়ে কথা বলবেন, পেমেন্টের কথা জিজ্ঞাসা করবেন, কেউ রেটের কথা বলবেন না। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর গানের রিমিক্স উপহার দিতে পারি। Thank you so much, DJ Naira, for joining with us. Hello, audience, and thank you so much, audience, for watching this video. আপনাদের সাথে ছিলাম আমি তানভীর হোসাইন, আর স্পটলাইটে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।